শুনছেন এলেবেলে সাত পাঁচ। আজকের নিবেদন হুমায়ূন আহমেদের বাদশা নামদার। সম্পূর্ণ গ্রন্থটিকে ধারাবাহিক কয়েকটি পর্বে ভাগ করে পাঠ করা হয়েছে। আজ রয়েছে দ্বিতীয় পর্ব। চলুন তবে শোনা যাক। শাহী ফরমান জারি হয়েছে। সম্রাট হুমায়ূন শের খাঁর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবেন। শের খাঁকে বন্দি অবস্থায় দিল্লি আনা হবে। সেই উপলক্ষে মাসব্যাপী উৎসব। উৎসবের নাম ঠিক হয়েছে শের খাতিমুন, যার অর্থ শেরের শেষ। শের খাঁকে বন্দি করতে কতদিন লাগবে এটা বোঝা যাচ্ছে না। সে সরাসরি সম্মুখ সমরে আসে না, চোরাগোপ্তা হামলা করে। তার যুদ্ধ কাপুরুষের যুদ্ধ। মুঘল বাহিনী কাপুরুষ যুদ্ধে অভ্যস্ত না বলেই সমস্যা। সম্রাট বাংলা মুলুক কখনো দেখেননি। শের খাঁকে পরাস্ত করে তিনি বাংলা মুলুকে কিছুদিন বাস করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলা মুলুকের বর্ষার অনেক গল্প শুনেছেন। সেই বর্ষা দেখবেন। বর্ষায় সেখানকার সব নদী নাকি সমুদ্রের মতো হয়ে যায়। এক কূল থেকে আরেক কূল দেখা যায় না। তার নদী দেখার শখ আছে। বাংলা মুলুকের হিজড়ারা নাকি নৃত্যগীতে বিশেষ পারদর্শী। তাদের নৃত্যগীত সাধারণ নৃত্যগীতের চেয়ে আলাদা। কতটা আলাদা সেটাও সম্রাটের দেখার ইচ্ছা। মুঘল সম্রাটদের যুদ্ধযাত্রা বিশাল ব্যাপার। চারদিকে সাজ সাজ রব পড়ে গেল। যুদ্ধযাত্রার খরচ হিসাবে আমিররা সঞ্চিত ধনরত্ন জমা দিতে শুরু করলেন। শুধু ধনরত্ন না, তাদের ঘোড়াও দিতে হলো। যে ১,০০০ই আমির, সে দেবে ১,০০০ ঘোড়া। ৫,০০০ই আমির দেবে ৫,০০০ ঘোড়া। করদ রাজ্যের রাজাদের বাধ্যতামূলকভাবে সৈন্য এবং স্বর্ণমুদ্রা পাঠাতে হলো। যুদ্ধযাত্রার জন্য একটা বর্গা তাঁবু রওনা হয়ে গেছে। বর্গা তাঁবুতে একসঙ্গে ১০,০০০ মানুষ দাঁড়াতে পারে। এই তাঁবু খাটাতে ১,০০০ তাঁবুর কারিগরকে ৭ দিন খাটতে হয়। সম্রাটের জন্য যাচ্ছে ডুরসানা মঞ্জেল তাঁবু। এটি দোতলা। উপরের তলায় সম্রাট নামাজ পড়বেন, নিচ তলায় বেগমরা থাকবেন। সম্রাট রাতে ঘুমাবেন চৌবিল রৌতি তাঁবুতে। এই তাঁবুর চালের নিচে খসখসের সিলিং দেওয়া, নিচেও থাকে খসখস। খসখসের উপর কিংখাব ও মলমল। তাঁবু খাটাবার দড়ি রেশমের। সম্রাট হুমায়ূন আনন্দের সঙ্গে যুদ্ধ প্রস্তুতি লক্ষ্য করতে লাগলেন। তার আনন্দ কিছু বাধাগ্রস্ত হল বৈরাম খাঁর কারণে। বৈরাম খাঁ বললেন, দিল্লি ত্যাগ করা মোটেই ঠিক হবে না। সম্রাট বললেন, সমস্যা কি? বৈরাম খাঁ বললেন, সমস্যা আপনার ৩ ভাই। আপনার অনুপস্থিতিতে তারা দিল্লির সিংহাসন দখলের চেষ্টা চালাবে। হুমায়ূন বললেন, আমি আমার ভাইদের নিজের প্রাণের মতোই ভালোবাসি। তারা ৩ জনই আমার সঙ্গে যুদ্ধযাত্রা করবে। তারা আপনার সঙ্গে যুদ্ধযাত্রা করবে না। তুমি আমার সঙ্গে বাজি রাখতে চাও? সম্রাটের সঙ্গে বাজি রাখার স্পর্ধা এই নফরের নেই। আমার এই ৩ ভাইয়ের কারণেই কি তুমি যুদ্ধযাত্রা করতে চাচ্ছ না, নাকি আরও কারণ আছে? বাংলা মুলুকে বর্ষা এসে যাবে। মুঘল সেনাবাহিনী বর্ষার সঙ্গে পরিচিত না। এখন পরিচয় হবে। আমিও পরিচিত হব। কলমচিকে খবর দাও, আমি ৩ ভাইকে পত্র লিখব। এখনই লিখব। সম্রাট পত্র লিখলেন। ৩ জনকে আলাদা আলাদা চিঠি। মির্জা কামরানকে লেখা চিঠির নমুনা। আমার প্রাণপ্রিয় ভ্রাতা কামরান মির্জা, আমার হৃদয়ের পাখি, বাগিচার সৌরভময় গোলাপ। প্রিয় ভ্রাতা, বাংলা মুলুকের শেরখা নামের দুষ্টুকে শায়েস্তা করতে বিশাল মোগল বাহিনী অতি শীঘ্র যাত্রা শুরু করবে। তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে লাহোর থেকে চলে এসো। বড় ভাইয়ের দক্ষিণ বাহু হও। আমার ৩ ভাই পাশে থাকলে আমি বিশ্ব জয় করতে পারি, যেমন করেছিলেন জুলকারনাইন। আমার বহরের সঙ্গে তোমার অতি আদরের ভগ্নী গুলবাদন থাকবে। সে তোমার সাক্ষাতের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে। প্রিয় ভ্রাতা, তোমার প্রতি ভালোবাসার নিদর্শন হিসাবে আমি একটি নীলা এবং একটি পোখরাজ পাঠালাম। তুমি রত্ন দুটিকে প্রতিদিন দুগ্ধ স্নান করাবে। এর অন্যথা হলে রত্নের ঔজ্জ্বল্য নষ্ট হবে। এখন তাৎক্ষণিকভাবে তোমার উদ্দেশ্যে রচিত পঞ্চপদী। কামরান, চন্দ্র প্রস্ফুটিত তার দুনয়ন, হৃদয়ার্দ্র আবেগে যার কেন্দ্রে তার ভাই মির্জা হুমায়ূন। কামরান মির্জা পত্রের জবাব দিলেন না। তার দরবারের এক আমিরকে সম্রাটের কাছে পাঠালেন। আমির সম্রাট হুমায়ূনকে জানালেন,
5টি কারণে কামরান মির্জা তার সঙ্গে যেতে পারছেন না। ১. তিনি অসুস্থ, পেটের পীড়ায় ভুগছেন। ২. তার প্রধান গণক গণনা করে পেয়েছে যুদ্ধযাত্রায় তার প্রাণনাশের আশঙ্কা। ৩. লাহোর অরক্ষিত রেখে যাওয়ার অর্থ শত্রুর হাতে লাহোর তুলে দেওয়া। ৪. স্বপ্নে তিনি তার পিতা সম্রাট বাবরকে দেখেছেন। সম্রাট বাবর তাকে লাহোর ছেড়ে যেতে নিষেধ করেছেন। ৫. তার প্রিয় ঘোড়া লালি মারা গিয়েছে। তিনি ভালো ঘোড়ার সন্ধানে আছেন। শিক্ষিত এবং পরিচিত ঘোড়া ছাড়া যুদ্ধক্ষেত্রে উপস্থিত হওয়া যায় না। সম্রাট হুমায়ুন আমিরকে বললেন, আমার ভাই কামরান মির্জা আমার সঙ্গে না যাওয়ার 5টি কারণ উল্লেখ করেছে। একটি কারণই যথেষ্ট ছিল। 5টি কারণের একটিতে সে আমার মহান পিতাকে টেনে এনেছে। তার প্রয়োজন ছিল না। আপনি আমার ভাইকে বলবেন, যা ঘটবে আল্লাহ পাকের হুকুমেই ঘটবে। আমি কামরান মির্জার জন্য একটি শিক্ষিত আরবি ঘোড়া আপনার সঙ্গে দিয়ে দিচ্ছি। পেটের পীড়া একটি নোংরা ব্যাধি। আমি দ্রুত তার আরোগ্য কামনা করছি। সম্রাটের নির্দেশে আমিরকে এক প্রস্থ পোশাক, একটি রত্নখচিত তরবারি, 10টা আশরাফি দেয়া হলো। ভাইয়ের পাঠানো দূতের প্রতি সম্মান দেখানো হলো। এই আমিরের নাম মীর হামজা। মীর হামজা লাহোর ফিরছেন। তার সঙ্গে 20 জন অশ্বারোহীর একটি ক্ষুদ্র দল, রসদ বহনকারী একটা ঘোড়ার গাড়ি। এই গাড়ির সঙ্গে কামরান মির্জাকে দেয়া সম্রাট হুমায়ুনের আরবি ঘোড়া বাঁধা। ঘোড়ার রং সাদা, তার নাম ফাতিন। ফাতিন শব্দের অর্থ সুন্দর। 20 ক্রোশ অতিক্রম করার পর মীর হামজাকে থামতে হলো। অশ্বারোহী বিশাল বাহিনী নিয়ে বৈরাম খাঁ দাঁড়িয়ে আছেন। বৈরাম খাঁ বললেন, সম্মানিত আমির মীর হামজা, আপনার সঙ্গে একান্তে কিছু কথা বলার জন্য দাঁড়িয়ে আছি। মীর হামজা বললেন, অশ্বারোহী বিশাল বাহিনী নিয়ে একান্তে কথা? আমরা দুজন দূরে সরে যাব। একান্ত কথা সেখানেই হবে। আপনি আপনার বাহিনী নিয়ে এসেছেন কেন? বৈরাম খাঁ হাসতে হাসতে বললেন, গাধার ব্যাপারই সঙ্গে গাধা নিয়ে চলাফেরা করে। গাধাগুলি হচ্ছে তার শোভা। একজন সেনাপতির শোভা তার সৈন্যবাহিনী। আমি আপনার সঙ্গে একান্তে কথা বলবো না। যা বলতে চান এখানে বলুন। আমার সম্রাটের সঙ্গে আপনার কথা হয়েছে। সম্রাটকে আপনার কেমন মনে হয়েছে? তিনি ভীতু প্রকৃতির মানুষ। ভীতু? হ্যাঁ, ভীতু। ভীতু বলেই ভাইকে খুশি রাখার চেষ্টা করছেন। ভ্রাতৃস্নেহ তো হতে পারে। সম্রাটদের ভ্রাতৃস্নেহ থাকে না, ভ্রাতৃভীতি থাকে। সম্রাট হুমায়ুন যুদ্ধযাত্রার পরপর কি কামরান মির্জা নিজেকে দিল্লির সম্রাট ঘোষণা করবেন? সেটা উনিই ভালো বলতে পারবেন। আমি অন্তর্যামী না। আমি এই তথ্য বিশেষভাবে জানতে চাচ্ছি। সম্রাটের অমঙ্গল আশঙ্কায় আমি অস্থির। মীর হামজা বললেন, আপনাকে আগেই বলেছি, আমি অন্তর্যামী না। কামরান মির্জার পরিকল্পনা আমি জানি না। বৈরাম খাঁ বললেন, আমি কামরান মির্জার পরিকল্পনা আজ করতে পারছি। আপনি এই খবর কামরান মির্জাকে জানাবেন। অবশ্যই জানানো হবে। বৈরাম খাঁ বললেন, আপনাকে মুখে কিছু জানাতে হবে না। আমি এমন ব্যবস্থা করব যে আপনি লাহোরে উপস্থিত হওয়া মাত্র কামরান মির্জা যা বোঝার বুঝে নেবেন। কি ব্যবস্থা করবেন? আপনার জন্য একটি গাধা সংগ্রহ করা হয়েছে। আপনি গাধার পিঠে চড়ে লাহোরে যাবেন, নগ্ন অবস্থায় যাবেন। আপনি উন্মাদের মতো কথা বলছেন। হতে পারে আপনার সঙ্গের অশ্বারোহীরা আমার সেনাবাহিনীতে যোগ দেবে। এরা ভাড়াটিয়া সৈন্য। দল ত্যাগে তাদের কখনো সমস্যা হয় না। সম্রাট হুমায়ুনের কানে এই খবর পৌঁছানোর পরিণাম হবে ভয়াবহ। তার কানে এই খবর আমিই পৌঁছাবো। তাকে বলবো, মীর হামজা লাহোরের পথে রওনা হওয়ার পর একদল ডাকাতের হাতে পড়েন। ডাকাতরা তার সব লুটে নিয়ে তাকে নগ্ন করে গাধার পিঠে তুলে দেয়। সম্রাট এই খবরে আমোদ পাবেন। তিনি আমোদ পছন্দ করেন। মীর হামজাকে সত্যি সত্যি নগ্ন করে গাধার পিঠে চড়িয়ে দেওয়া হলো। ফজরের নামাজের পরপরই সম্রাট হুমায়ুনের বিশাল বাহিনী বঙ্গদেশের দিকে যাত্রা শুরু করল। তারিখ 27 জুলাই 1537 খ্রিস্টাব্দ। সম্রাট আনন্দিত, কারণ তার 2 ভাই হিন্দাল মির্জা এবং আসকারি মির্জা তার সঙ্গে আছেন। যাত্রার সময় এক আশ্চর্য ঘটনাও ঘটেছে। 2টি কবুতর সম্রাটের মাথার উপর চক্রাকারে ঘুরেছে। এটি অতি শুভ লক্ষণের একটি। অগ্রগামী দলে আছে অশ্বারোহী বাহিনী, তার পেছনেই পদাতিক বাহিনী। পদাতিক বাহিনী চলেছে হস্তিযুদ্ধের সঙ্গে। হাতির সংখ্যা 800।
সেনাদল কোথাও না থেমে আসর পর্যন্ত একনাগাড়ে চলবে। আসরের সময় বিশ্রাম এবং আহারের জন্য থামা হবে। পরদিন আবারও ফজরের নামাজের পর যাত্রা শুরু হবে। যুদ্ধযাত্রার সময় সম্রাট একবেলা আহার করেন। প্রথম যাত্রা বিরতিতে সম্রাটকে যে খাবার দেওয়া হয়েছিল তার বর্ণনা দেওয়া যেতে পারে। পোলাও ৫ রকমের, রুটি ৭ প্রকারের, পাখির মাংস, কিসমিসের রসে ভেজানো, পাখি ঘিতে ভেজে দেওয়া। পাখিদের মধ্যে আছে হরিয়াল, বনমোরগ, বিশেষ শ্রেণীর ময়ূর, ভেড়ার মাংস, আস্ত ভেড়ার রোস্ট, বাছুরের মাংস, কাবাব, পাহাড়ি ছাগের মাংস, আস্ত রোস্ট, সম্রাটের বিশেষ পছন্দের খাবার, ফল, শরবত, মিষ্টান্ন। সম্রাট হুমায়ুন এবং তার পরিবারের জন্য যুদ্ধকালীন বাবুর্চির সংখ্যা ছিল ১,০০০। প্রধান বাবুর্চি নকি খান নতুন নতুন খাবার উদ্ভাবন করতেন। তার উদ্ভাবিত একটি খাবার পুরান ঢাকার কিছু রেস্তোরাঁয় এখনো পাওয়া যায়। খাবারের নাম গ্লাসি। মোঘল আমলের গ্লাসির রেসিপি দেওয়া হলো। পাতলা স্লাইস করে কাটা খাসির মাংস, সজারুর কাটা, বিকল্প খেজুরের কাটা দিয়ে কেচতে হবে। কেচানো মাংসে দিতে হবে কিসমিসের রস, পোস্তদানা বাটা, পেস্তা বাটা, শাহিজিরা বাটা, আদার রস, পেঁয়াজের রস, রসুনের রস, দই, দুধ এবং গম বাটা, পরিমাণ মতো লবণ। এতে যুক্ত হবে জয়ত্রী গুঁড়া, জয়ফল গুঁড়া, দারুচিনি গুঁড়া। সব ভালো মতো মেখে মাটির হাঁড়িতে রেখে ঢাকনা লাগিয়ে দিতে হবে। মাটির হাঁড়ি সারাদিন রোদে থাকবে। খাবার পরিবেশনের আগে আগে অল্প আঁচে মাংসের টুকরা মহিষের দুধের ঘিতে ভাজতে হবে। বঙ্গদেশের দিকে যাত্রার সময় তার রসদখানায় মহিষের দুধের ঘি ছিল ১০ মণ এবং গরুর দুধের ঘি ছিল ৩০ মণ। সৈন্যদের খাবার ছিল ১ ঘটি দুধ, জবের রুটি, ১ পোয়া ছাতু, মাংস এবং পেঁয়াজ। যাত্রা বিরতির প্রথম রাত্রি। হুমায়ুন এশার নামাজ শেষ করে তার জন্য খাটানো চৌবন রৌতি তাঁবুতে গেছেন। গান বাজনা শুনে আফিং খেয়ে ঘুমাবেন। তার নিজস্ব ভৃত্য জওহর আফতাবজি তাকে জানালো শের খাঁ তার জন্য কিছু উপহার পাঠিয়েছেন। উপহারের মধ্যে আছে ৩ জন অতি রূপবতী বাঙ্গাল মুলুকের তরুণী এবং ৭ জন হিজড়া। উপহারের সঙ্গে একটি পত্রও আছে। সম্রাট পত্র পাঠ করলেন। শের খাঁ লিখেছেন, দিল্লির সম্রাট হুমায়ুন, আপনি অধম তুচ্ছাতিতুচ্ছ শের খাঁকে শায়েস্তা করতে যাচ্ছেন। আমি আপনার দাসানুদাস। আমার কারণে এই তীব্র গরমে আপনার কষ্ট হচ্ছে, এটা আমি নিতেই পারছি না। আপনি দিল্লিতে ফিরে যান। আপনাকে চুনার দুর্গ আমি দিয়ে দিচ্ছি। কিছু উপহার পাঠালাম। আমি জানি উপহার আপনার পছন্দ হবে। ইতি অধম শের খাঁ। চিঠিতে কাজ হল। সম্রাট নির্দেশ দিলেন, একদিন বিশ্রামের পর মূল সেনাবাহিনী দিল্লি ফেরত যাবে। ডেকে পাঠানো হবে শের খাঁকে। চুনার দুর্গের দখল নেওয়ার জন্য রুমি খাঁকে পাঠানো হবে। রুমি খাঁর নেতৃত্বে থাকবে বেশ কিছু কামান এবং ২০০ কামানচি। কামানের প্রয়োজন হবে না, তারপরেও থাকল। ফজরের নামাজের পর দিল্লি যাত্রা শুরু হবে। নামাজের পরপর হুমায়ুন ঘোষণা করলেন, চুনার দুর্গ হস্তান্তর প্রক্রিয়ায় তিনি উপস্থিত থাকতে চান। কাজে যুদ্ধযাত্রা অব্যাহত থাকবে। সম্রাটের খামখেয়ালির সঙ্গে তার সেনাপতি এবং আমিররা পরিচিত। কেউ অবাক হলেন না। চুনার দুর্গের অধিনায়ক শের খাঁর পুত্র কুতুব খাঁ। চুনার দুর্গে পৌঁছাতে হুমায়ুনের ৪ মাস সময় লাগল। তিনি নভেম্বরে পৌঁছালেন। আরামদায়ক আবহাওয়ায় হুমায়ুন প্রসন্ন। ভেষজ বিদ্যার উপর কিছু দুর্লভ বই তার কাছে এসেছে। বইয়ে বর্ণিত গাছের গুণাগুণ পরীক্ষার বাসনায় তিনি অস্থির। দুর্গ দখলের পর পরীক্ষা নিরীক্ষা পর্ব শুরু করবেন। দুর্গের দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য কুতুব খাঁর কাছে দূত গেল। কুতুব খাঁ বললেন, সম্রাট স্বয়ং উপস্থিত হলেই দুর্গ তার হাতে তুলে দেওয়া হবে। সম্রাটের দূত বললেন, সামান্য দুর্গ দখলের জন্য হিন্দুস্তানের অধিপতির আশা শোভা পায় না। কুতুব খাঁ বললেন, হিন্দুস্তানের অধিপতিকে অনেক তুচ্ছ কাজ কিন্তু করতে হয়। শব্দ করে তিনি বায়ু ত্যাগ করেন। আপনি হয়তো শোনেননি। আপনার অধ্যত্বমূলক আচরণের সমুচিত জবাব দেওয়া হবে। শুনে খুশি হলাম। আফগানরা সমুচিত জবাব ভালোবাসে। আপনি যে নোংরা কথাগুলি বলেছেন, আমি নিজে সম্রাটকে তা জানাবো। সেই সুযোগ আপনি পাবেন না। এই কথার অর্থ কি? আপনাকে বাধ্য করা হবে সম্রাটকে একটা পত্র পাঠাতে। সেই পত্রে আপনি বিনয়ের সঙ্গে লিখবেন যে আপনি স্বেচ্ছায় দল ত্যাগ করে আমার সঙ্গে যোগ দিয়েছেন। জীবন থাকতে এ ধরনের চিঠি আমি লিখব না।
জীবন থাকা অবস্থাতেই আপনি লিখবেন। আমার নির্দেশে আপনাকে খোঁজা করানো হবে। খোঁজা করার প্রক্রিয়া শুরু হওয়া মাত্রই আপনি চিঠি লিখতে রাজি হবেন। সম্রাট হুমায়ুন তার দূতের কাছ থেকে একটা চিঠি পেলেন। চিঠিতে জানলেন এই আমির দল ত্যাগ করেছে। তার শক্তি ও সামর্থ্য সে ব্যয় করবে আফগানদের জন্যে। হতভম্ব সম্রাট রুমি খাঁকে দুর্গ দখলের নির্দেশ দিলেন। রুমি খাঁ কামান দাগতে শুরু করলেন। এর উত্তরে কুতুব খাঁর দুর্গের ভেতর থেকে কামানের গোলা বৃষ্টির মতো পড়তে শুরু করল। কুতুব খাঁর কামানগুলি ছোট, তবে তাদের নিশানা অব্যর্থ। রুমি খাঁকে পেছনে হটতে হল। মোগল সৈন্যরা দুর্গ অবরোধ করে 5 মাস বসে রইল। দুর্গ দখল করতে পারল না। এর মধ্যে শুরু হলো বঙ্গের বিখ্যাত বৃষ্টি। সম্রাট হুমায়ুন দোতলা তাঁবুর বারান্দায় দাঁড়িয়ে আছেন। তার দৃষ্টি পশ্চিমের দিগন্তরেখায়। ফজরের নামাজ শেষ হয়েছে, সূর্য এখনো পুরোপুরি ওঠেনি। পশ্চিম আকাশে মেঘের ঘনঘটা। সম্রাট প্রথম সূর্য কিরণ কপালে মাখতে চাচ্ছেন। এই মুহূর্তে হুমায়ুনের সৌভাগ্যের ঘাটতি যাচ্ছে। 6 মাস পার হয়েছে, চুনার দুর্গ দখল হয়নি। গোলন্দাজ বাহিনীর প্রধান মীর আতশ পুরোপুরি ব্যর্থ। সে নৌকায় কামান বসিয়ে কামান দাগার হাস্যকর চেষ্টা করেছিল। কামান দাগা মাত্র গোলার প্রবল বিপরীত ধাক্কায় 2টি বড় নৌকা কামান এবং বারুদ সহ পানিতে ডুবে গেছে। কামানের সঙ্গে 3 জন কামানচিও পানিতে। তারা সাঁতার না জানার কারণে পানির নিচ থেকে উঠে আসতে পারেননি। পশ্চিম আকাশের মেঘ পরিষ্কার হচ্ছে না, বরং গাঢ় হচ্ছে। ঘন কালো মেঘের যে বিচিত্র সৌন্দর্য আছে তা হুমায়ুন আগে লক্ষ্য করেননি। আকাশের এই ছবি এঁকে ফেলতে পারলে ভালো হতো। তার ছবি আঁকার হাত এখনো সেই পর্যায়ে আসেনি। আফসোস। আলাম্পনা। হুমায়ুন পেছনে তাকালেন। জওহর আফতাবজি সম্রাটের পেছনে দাঁড়িয়ে আছে। তার মুখ হাসি হাসি। জওহর, সুপ্রভাত। জওহর লজ্জায় মাথা নিচু করল। সে কিছু বলার আগেই সম্রাট তাকে সুপ্রভাত জানালেন। কি লজ্জা, কি লজ্জা! জওহর আমতা আমতা করে বলল, সুপ্রভাত মহান সম্রাট। আমি আপনার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। কিছুক্ষণ আগে রুমি খাঁ দলবল নিয়ে চুনার দুর্গে প্রবেশ করেছে। শের খাঁর ছেলে দুর্গ ছেড়ে পালিয়ে গেছে। শুকুর আলহামদুলিল্লাহ। আমার হৃদয় এই মুহূর্তে আনন্দে পূর্ণ। আমার কাছে তুমি কি উপহার প্রার্থনা করো? আপনার স্নেহ। আল্লাহ পাক সাক্ষী, আপনার স্নেহ এবং করুণা ছাড়া আমার আর কিছুই চাইবার নেই। আমি আমৃত্যু আপনাকে পানি খাইয়ে যেতে চাই। তাই হবে। আমি 2টি রাজকীয় ফরমান জারি করব। কলমচিকে আসতে বলো। রাজকীয় ফরমানের প্রথমটিতে লেখা হল, জওহর আফতাবজি আজীবন সম্রাটকে পানি খাওয়ানোর দায়িত্বে থাকবে। তাকে 1000ই মনসবদারি দেওয়া হল। দ্বিতীয় ফরমানে রুমি খাঁকে মীর আতশ উপাধি দেওয়া হল। তাকে চুনার দুর্গের আপাতত দায়িত্ব দেওয়া হল। দুর্গের বন্দীদের যেন প্রাণহানি না হয়। সম্রাট দুর্গের প্রতিটি বন্দীর প্রাণের জিম্মাদার। ফরমান জারির পর হুমায়ুন 1 পেয়ালা বেদানার রস খেলেন। অজু করে আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য সূরা ফাতেহা পাঠ করলেন। জওহর সারাক্ষণই সম্রাটের পাশে বসে রইল। জওহর, জি আলাম্পনা। আমি ছদ্মবেশে কিছুক্ষণের জন্য শহর ঘুরতে বের হব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজ করতেন। উনি রাতে বের হতেন, দিনে না। রাতের আলোয় কিছু দেখা যাবে না। আমি দিনের আলোয় বের হব। তুমি আমাকে ঘোড়া ব্যবসায়ীর মতো সাজিয়ে দাও। চাদরে আমার ঠোঁট থাকবে ঢাকা। মানুষের পরিচয় লেখা থাকে ঠোঁটে। ঠোঁট ঢাকা মানুষ হল পরিচয়হীন মানুষ। পাশাপাশি 2টি ঘোড়া চলছে। একটিতে সম্রাট হুমায়ুন, অন্যটিতে জওহর আফতাবজি। অনেক দূর থেকে তাদের অনুসরণ করছে সম্রাটের ব্যক্তিগত দেহরক্ষী বাহিনী। তেমন প্রয়োজনে নিমিষের মধ্যে ছুটে এসে তারা সম্রাটকে ঘিরে ফেলবে। ছদ্মবেশে ঘুরে বেড়ালেও সম্রাটের নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই। শহর শান্ত। দোকানপাট খুলেছে, ব্যবসা বাণিজ্য চলছে। চুনার দুর্গ পতনের কোনো প্রভাব শহরে পড়েনি। শহরের কেন্দ্রে হরি সংকীর্তন হচ্ছে। সেখানে ছেলেবুড়ো ভিড় করেছে। সম্রাট কিছুক্ষণ হরি সংকীর্তন শুনলেন। একজন নাগা সন্ন্যাসীকে দেখা গেল। গায়ে ভস্য মেখে সম্পূর্ণ নগ্ন অবস্থায় ঘুরছে। তাকে ঘিরে একদল ছেলে মেয়ে। নাগা সন্ন্যাসী তার সাধনদণ্ডে কাঁসার একটি ঘণ্টা ঝুলিয়ে দিয়েছে। যখন সে হাঁটছে, ঘণ্টায় ঢং ঢং শব্দ হচ্ছে।
সম্রাট নাগা সন্ন্যাসীর সঙ্গে জওহর আফতাবজির মাধ্যমে কিছুক্ষণ কথা বললেন। তিনি হিন্দুস্থানি ভাষা জানেন না। আপনি নগ্ন ঘুরছেন কেন? আমি নাগা সন্ন্যাসী, সবকিছু বিসর্জন দিয়েছি বলেই নগ্ন। আপনি তো লজ্জাও বিসর্জন দিয়েছেন। লজ্জা বিসর্জনের জিনিস না। তোর কাছে না, আমার কাছে লজ্জাও বিসর্জনের। আপনি গোপন অঙ্গে ঘণ্টা বেঁধেছেন কেন? সবাইকে সতর্ক করে দেওয়ার জন্যেই ঘণ্টা। আপনি তো সবই বিসর্জন দিয়েছেন, গোপন অঙ্গও বিসর্জন দিন। এর তো কোনো প্রয়োজন আপনার নেই। আমাকে নিয়ে তুই মাথা ঘামাচ্ছিস কি জন্যে? তুই ঘোড়া বেচতে এসেছিস, ঘোড়া বিক্রি কর। পুণ্য কামাতে চাইলে আমার সেবা কর। সম্রাট তাকে 10টা তাম্রমুদ্রা দিয়ে শহরের বাইরে চলে গেলেন। নদীর পাড় ঘেঁষে ঘেঁষে যাচ্ছেন, তার অদ্ভুত লাগছে। মধুর বাতাস, পশ্চিম আকাশের মেঘ এখন ভেলার মতো পুরো আকাশে ছড়িয়ে পড়ছে। একটা তালগাছ বাঁকা হয়ে নদীর দিকে ঝুঁকে আছে। একদল শিশু তালগাছে উঠে সাবধানে মাথা পর্যন্ত যাচ্ছে, সেখান থেকে ঝাঁপ দিয়ে নদীতে পড়ছে। তাদের কি আনন্দ! সম্রাট বললেন, দেখো জওহর, ওদের কি আনন্দ। জওহর কিছু বলল না। হুমায়ুন বললেন, সম্রাটের পুত্রকন্যারা এই আনন্দ থেকে বঞ্চিত। জওহর বলল, তাদের জন্য অন্য আনন্দ। মহান আল্লাহ ঠিক করে রেখেছেন কে কি আনন্দ পাবে। সম্রাট বললেন, চলো এগোই, আরও কোনো আনন্দ দৃশ্য হয়তো সামনেই আছে। সম্রাট এগোলেন। প্রায় 2 ক্রোশ এগোবার পর তিনি থমকে দাঁড়ালেন। সামনের নলখাগড়ায় ঢাকা শ্মশান ঘাট। বৃষ্টির সময় আশ্রয় নেওয়ার জন্য চারদিক খোলা শ্মশান বন্ধু ঘর। ঘর ভর্তি নানান বয়সী নারী, তারা কলকল করে কথা বলছে। চারদিক লোকে লোকারণ্য। ঢোল বাজছে, কাঁসার ঘণ্টা বাজছে। কিছুক্ষণ পর পর সবাই মিলে গগনবিদারী চিৎকার দিচ্ছে, সতী মাইকে জয়। 4 জন পুরোহিত আসন করে বসে আছে। মন্ত্রপাঠ চলছে। পুরোহিতদের দক্ষিণ দিকে নদীর কাছাকাছি ডোমরা বসেছে কলসি ভর্তি চোলাই মদ নিয়ে। তাদের চোখ রক্তবর্ণ। সম্রাট বিস্মিত হয়ে বললেন, কি হচ্ছে? সতীদাহ হবে আলাম্পনা। মৃত স্বামীর সঙ্গে তার জীবিত স্ত্রীকে চিতায় পোড়ানো হবে। এই সেই সতীদাহ? আমি সতীদাহের কথা শুনেছি, আগে কখনো দেখিনি। দেখার জিনিস না, হিন্দুস্তানি বর্বরতা। চলুন ফিরে যাই। যে মেয়েটিকে পুড়িয়ে মারা হবে, তার সঙ্গে কি কথা বলা যাবে? আলাম্পনা, সে কথা বলার মতো অবস্থায় এখন থাকবে না। সবাই তাকে ঘিরে আছে। তাকে নিশ্চয়ই আরক খাওয়ানো হয়েছে। সে এখন নেশাগ্রস্ত। একদল মানুষ দেখছি লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে। এরা কারা? সবসময় দেখা গেছে আগুন লাগানো মাত্র সতী দৌড় দিয়ে চিতা থেকে পালাতে চায়। তখন লাঠি দিয়ে পিটিয়ে তাকে চিতায় নিয়ে যাওয়া হয় এবং আগুনের উপর মেয়েটিকে চেপে ধরে রাখা হয়। নরকের বর্বরতা। অবশ্যই আমি এই মুহূর্তে ফরমান জারি করে সতীদাহ বন্ধ করতে চাই। আলাম্পনা, গুস্তাখি মাফ হয়। আপনার সমস্ত প্রজা হিন্দু। আপনি ওদের ধর্মীয় কর্মকাণ্ডে বাধা দিলে তারা বৈরী হয়ে উঠবে। আপনার জন্য শাসন কার্য পরিচালনা দুষ্কর হবে। আমি মেয়েটির সঙ্গে কথা বলতে চাই। ঘোড়ার ব্যবসায়ী হিসেবে তারা আপনার সঙ্গে মেয়েটিকে কথা বলতে দেবে না। তাদের তুমি বলো, আমি মুঘল সম্রাট হুমায়ুন, এবং আমার রক্ষী বাহিনীকে কাছে এগিয়ে আসতে বলো। চিতায় ঘিয়ের আগুন জ্বলে উঠেছে। সেখানে প্রায় 70 বছর বয়সী এক চুল পাকা বৃদ্ধের শবদেহ। তার চুলে আগুন ধরতেই নিমেষে সব চুল জ্বলে গেল। আগুন ভালো মতো জ্বলে উঠলে সতী স্বেচ্ছায় হেঁটে হেঁটে চিতায় উঠবে। তাকে ভাঙের শরবত খাওয়ানো হয়েছে। তার চিন্তা শক্তি কাজ করছে না। ঢোলের বাদ্য আকাশ স্পর্শ করছে। শ্মশান ঘরের তরুণীরা একে একে আসছে। সতী মেয়েটির কপালে সিঁদুর দিচ্ছে। সেই সিঁদুর নিজের কপালে ঘষছে এবং উপুর হয়ে সতীর পায়ে পড়ে তাকে প্রণাম করছে। বাজনদাররা আধা পাগলের মতো নাচছে। হঠাৎ বাদ্যবাজনা থামল। সম্রাট হুমায়ুন এগিয়ে এলেন। তার ঘোড়া এসে থামল সতীদাহের মেয়েটির সামনে। 12-13 বছর বয়সী একটি মেয়ে, পরনে লাল পেরে শাড়ি, গা ভর্তি অলংকার। কি সুন্দর সরল মুখ, বড় বড় চোখ। ভয়ে আতঙ্কে সে থরথর করে কাঁপছে। মেয়েটির সঙ্গে কোথায় যেন সম্রাটের কন্যা আকিকা বেগমের মিল আছে। তোমার নাম কি? বলো, নাম বলো। অম্বা। তোমার স্বামী মারা গেছে? সে চিতায় পুড়ে কয়লা হবে। তুমি তো বেঁচে আছো, তুমি কেন মরবে?
অম্বার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সে ক্ষীণ স্বরে বলল, আমি মরতে চাই না, এরা আমাকে মেরে ফেলবে। সম্রাট ঘোড়া থেকে নামলেন, অম্বার কাছে এগিয়ে গেলেন। গলা নিচু করে বললেন, আমি নিজের হাতে তোমাকে পানি খেতে দেব। তুমি বিসমিল্লা বলে সেই পানি খাবে। মনে থাকবে? অম্বা হ্যাঁ সূচক মাথা নাড়ল। সে খানিকটা হকচকিয়ে গেছে। মেয়েটির আত্মীয় স্বজন এবং জড়ো হওয়া লোকজন এগিয়ে আসতে চাচ্ছে, কিন্তু সম্রাটের রক্ষী বাহিনীর কারণে কাছে আসতে পারছে না। তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। হুমায়ুন তাদের দিকে তাকিয়ে গলা উঁচু করে বললেন, অম্বা নামের এই মেয়েটা এইমাত্র আমার হাতে বিসমিল্লা বলে পানি খেয়েছে। বিধর্মীর হাতে পানি খাওয়ার কারণে তার জাত গেছে। বিসমিল্লা বলায় মেয়েটি মুসলমান হয়ে গেছে। আমার আইনে কোনো মুসলমান মেয়েকে সতী হিসাবে দাহ করা যাবে না। সম্রাট হুমায়ুন অম্বাকে নিয়ে শিবিরের দিকে রওনা হলেন। মাতাল ডোমের দল লাঠিসোঁটা নিয়ে পিছন পিছন ছুটল। তাদের সঙ্গে পুরোহিতের দল, বাজনদারদের দল, মহিলাদের দল। সতীকন্যাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এ হতে দেয়া যায় না। সম্রাটের নির্দেশে তীরন্দাজরা তীর ছুড়ল। অব্যর্থ তীরের আঘাতে 4 জন পুরোহিতের 3 জনই মাটিতে লুটিয়ে পড়ল। হতভম্ব দল উল্টো দিকে দৌড়াতে শুরু করল। মাগরেবের নামাজের শেষে সম্রাট দরবার বসিয়েছেন। চুনার দুর্গ দখলে এসেছে। দুর্গের দায়িত্ব কাকে দেয়া হবে সেই বিষয়ে পরামর্শ সভা বসেছে। বাংলামূলক অভিযানে কখন রওনা হতে হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজকের সভা গুরুত্বপূর্ণ। আমিররা সবাই উপস্থিত। রুমিখা উপস্থিত। দরবারে খাসের নিয়ম ভঙ্গ করে 4 জন নর্তকী উপস্থিত। এদের আনা হয়েছে চুনার দুর্গ থেকে। গুরুত্বপূর্ণ সভায় নর্তকীরা কখনোই উপস্থিত থাকে না। আজ তারা কেন উপস্থিত বোঝা যাচ্ছে না। নর্তকীরা ভীত সন্ত্রস্ত। তারা মাথা নিচু করে আছে। কিছুক্ষণ পর পর একে অন্যের দিকে তাকাচ্ছে। একজন গোপনে অশ্রু বিসর্জন করছে। সম্রাট চুনার দুর্গ দখলে আসার কারণে আল্লাপাকের দরবারে শুকরিয়া আদায় করলেন। সবাই বলল, আমিন। আমির বেগ মিরেককে চুনার দুর্গের গভর্নরের দায়িত্ব দেয়া হল। সবাই বলল, অতি উত্তম সিদ্ধান্ত। সম্রাট সবাইকে ভোজ সভায় আমন্ত্রণ জানালেন। মীর আতস বললেন, অতি গুরুত্বপূর্ণ এবং গোপন মিটিংয়ে নর্তকীরা উপস্থিত। এর কারণ বুঝতে পারছি না। সম্রাট বললেন, এরা আমার কাছে একটা অভিযোগ করেছে। অভিযোগ গুরুতর। আমার ধারণা অভিযোগ মিথ্যা। যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে হাতির পায়ের তলায় পিষ্ট করে এদের হত্যা করা হবে। বৈরাম খাঁ বললেন, অভিযোগ কি? হুমায়ুন বললেন, অভিযোগ হচ্ছে রুমিখা দুর্গে প্রবেশের পরপর 350 মানুষের 2 হাত কেটে ফেলার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ সঙ্গে সঙ্গে পালন করা হয়েছে। রুমিখা, এই বিষয়ে আপনার বক্তব্য কি? রুমিখা বললেন, ঘটনা সত্য। আমি যা করেছি মহান সম্রাটের নিরাপত্তার জন্য করেছি। যে 350 মানুষের 2 হাত কেটে ফেলা হয়েছে, এরা সবাই দুর্ধর্ষ কামানচি। এরা যেন আর কখনো সম্রাটের বাহিনীর উপর কামান চালাতে না পারে সেই ব্যবস্থাই করা হয়েছে। শত্রুকে সমূলে বিনাশ করতে হয়। হুমায়ুন বললেন, আপনাকে সাহসী মানুষ ভেবেছি। আপনি নিতান্তই কাপুরুষের মতো একটি কাজ করেছেন। আমি কাপুরুষ অপছন্দ করি। যুদ্ধক্ষেত্রে কাপুরুষতা একটি সদ্গুণ। অনেক সময় কাপুরুষতা যুদ্ধজয়ে ভূমিকা রাখে। সম্রাট বললেন, দুর্গের মানুষজন দুর্গ সমর্পণ করেছেন। কাজেই দুর্গ যুদ্ধক্ষেত্র ছিল না। আপনি যে ভয়াবহ অন্যায় করেছেন তার শাস্তি আপনারও 2 হাত কেটে নেওয়া। উপস্থিত আমিরদের একজন বললেন, সম্রাটকে আমি তার আদেশ পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করছি। সম্রাটের কামান বহর পরিচালনার দায়িত্ব রুমিখার উপর। শেরখার বিরুদ্ধে আমরা যুদ্ধযাত্রা করব। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করবে কামানের উপর, অর্থাৎ রুমিখার নৈপুণ্যের উপর। যার রণকৌশলে মুগ্ধ হয়ে সম্রাট তাকে মীর আতস সম্মানে সম্মানিত করেছেন। হুমায়ুন বললেন, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে মহান আল্লাহ পাকের ইচ্ছার উপর, কাপুরুষ রুমিখার নৈপুণ্যে না। আগামীকাল ফজরের নামাজের পর মীর আতসের 2 হাত কনুই থেকে কেটে ফেলার নির্দেশ দিচ্ছি। সম্রাট দরবার ছেড়ে উঠে পড়লেন। মাগরেবের নামাজের সময় হয়েছে। তিনি ওযু করার জন্য উঠে পড়লেন। রুমিখাকে গ্রেফতার করে তার তাঁবুতে নিয়ে যাওয়া হল। রুমিখা সেই রাতেই বিষ খেয়ে আত্মহত্যা করলেন। অম্বার জায়গা হয়েছে হুমায়ুনের মেয়ে আকিকা বেগমের তাঁবুতে। অম্বা অতি দ্রুত স্বাভাবিক হয়ে গেছে। একদিন আগের ঘটনার স্মৃতি কিছুই তার মনে নেই।
অম্বা আকিকা বেগমের তাঁবুর জাঁকজমক দেখে হতভম্ব। 4 জন খোঁজা প্রহরী সারাক্ষণ তাঁবু পাহারা দিচ্ছে। আকিকা বেগমের সেবায় নিযুক্ত আছে 8 জন দাসী। 2 জন দাসীর হাতে ময়ূরের পালকে বানানো বিশাল পাখা। তারা সারাক্ষণই হাওয়া করছে। আকিকা বেগম অম্বাকে খুবই পছন্দ করেছে। সে তার সঙ্গে পদ্ম ফুল পাতিয়েছে। আকিকা বেগম তার গলার নীলকান্তমণির মালা অম্বার গলায় পরিয়ে দিয়েছে। এখন চলছে ধাঁধার আসর। ধাঁধার উত্তর যে দিতে পারবে না তাকে সঙ্গে সঙ্গে নাকে মাটি ঘষতে হবে। 2 জনের হাতেই মাটির তলা। আকিকা বলল, দিনে রাজপ্রাসাদে থাকে, রাতে থাকে জঙ্গলে, ফজরের ওয়াক্তে থাকে মাটির নিচে। এটা কি? অম্বা বলল, জানি না। আকিকা বলল, মাটি ঘষো। অম্বা নাকে মাটি ঘষল। আকিকা বলল, এখন তোমার পালা। অম্বা বলল, তার 100 চোখ, কিন্তু সে চোখে দেখে না। আকিকা বলল, 100 চোখ কিন্তু চোখে দেখে না? আমি জানি না এটা কি। এর নাম আনারস। আনারস আবার কি? এক ধরনের ফল, বাঙ্গাল মুলুকে পাওয়া যায়। আকিকা বেগম আনারস ফল বাঙ্গাল মুলুক থেকে আনার হুকুম দিল। ফল দেখার পর সে নাকি মাটি ঘষবে। আকিকা বেগমের নির্দেশে 2 জন অশ্বারোহী আনারসের সন্ধানে গেল। অম্বা হতভম্ব। বাচ্চা একটি মেয়ের এত ক্ষমতা! শেরখা গোপন বৈঠকে বসেছেন। চুনার দুর্গ হাতছাড়া হওয়ায় তাকে মোটেই বিচলিত বলে মনে হচ্ছে না। শেরখার 2 পুত্র এবং 3 জন সেনাপতি বৈঠকে উপস্থিত। শেরখা বললেন, আমি নিশ্চিত সম্রাট হুমায়ুনকে আমরা পরাজিত করব। আমার পরিকল্পনা নির্ভুল। চুনার দুর্গ দখলের জন্য হুমায়ুন 6 মাস অপেক্ষা করেছেন। এই 6 মাস আমি শক্তি সঞ্চয় করেছি। সম্রাটের প্রধান স্তম্ভ রুমিখা গত। এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের ব্যাপার। উপস্থিত সবাই বলল, মার হাবা। শেরখা বললেন, এখানে উপস্থিত সবার প্রতি আমার একটি কঠিন নির্দেশ আছে। সম্রাট হুমায়ুনকে কোনো অবস্থাতেই হত্যা করা যাবে না। শেরখার পুত্র জালাল খাঁ বললেন, কেন না? শেরখা বললেন, হুমায়ুন আমার পরম শত্রু, এটা সত্যি, কিন্তু তিনি এমন শত্রু যাকে আমি শ্রদ্ধা এবং সম্মান করি। তিনি মহান মানুষদের একজন। এই মানুষটির অন্তর স্বর্ণখণ্ডের মতো উজ্জ্বল। সেখানে কলুষতার কণা মাত্রও নাই। শেরখার উজির বললেন, শত্রু সম্পর্কে এমন প্রশংসাসূচক বাক্য দুর্বলতার নামান্তর। শেরখা বললেন, আমি অবশ্যই এই মানুষটির প্রতি দুর্বল। আমি সম্রাটের লেখা একটি কবিতা পাঠ করছি। পাঠ শেষ হওয়া মাত্র আপনারা বলবেন মার হাবা। অশ্ব অশ্বারোহীর বন্ধু নয়, যেমন বন্ধু নয় বায়ু মেঘমালার। বন্ধু হবে এমন যাদের সঙ্গে কখনো দেখা হবে না। 2 জনই থাকবে 2 জনের কাছে অদৃশ্য। দৃশ্যমান থাকবে তাদের ভালোবাসা। শেরখা রুজির নিতান্ত অনিচ্ছার সঙ্গে বললেন, মার হাবা। হিন্দুস্তানি এক নগ্নগাত্র জাদুকর এসেছে সম্রাটকে ভোজবাজি দেখাতে। তার কোমরের কাছে মালকোচা দিয়ে পরা নোংরা ধুতি, মাথায় বিশাল সাদা পাগড়ি। পাগড়ি পরিষ্কার ঝকঝক করছে। সে কৃষকায়, গাত্রবর্ণ পাতিলের তলার মতো কালো। ভোজওয়ালার সঙ্গে তার কন্যা, বয়স 4-5। সেও নগ্নগাত্র, লাল টুকটুকে প্যান্ট পরেছে। মেয়েটির চোখ মায়াকাড়া। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সম্রাটের দিকে, একবারের জন্য দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে না। তার দৃষ্টিতে ভয় এবং বিস্ময়। সম্রাট বসেছেন তার পরিবারের সদস্যদের নিয়ে। পরিবারের বাইরে আছে অম্বা, কিছু পরিচারিকা এবং একদল খোঁজা প্রহরী। সম্রাট বললেন, খেলা দেখাও। বাজিকর সম্রাটকে কুর্নিশ করল। এতক্ষণ দেখা যাচ্ছিল তার 2 হাতই খালি। এখন তার ডান হাতে একটা আমের আঁটি দেখা গেল। সে আমের আঁটি মাটিতে পুঁতে দিল। প্রায় সঙ্গে সঙ্গে মাটি ফুঁড়ে আম গাছ বের হতে শুরু করল। সম্রাট বললেন, সুবহান আল্লাহ। বাজিকর গাছের উপর দিয়ে একবার হাত বুলিয়ে নিতেই দেখা গেল গাছে 3টা পাকা আম ঝুলছে। বাজিকর আম 3টা ছিঁড়ে সম্রাটের সামনে রেখে আবারও কুর্নিশ করল। সম্রাট বললেন, মার হাবা। বলেই বিস্ময়ে অভিভূত হলেন। যেখানে আম গাছ ছিল সেখানে গাছ নেই। কুণ্ডলি পাকিয়ে বিষধর গোখরো সাপ বসে আছে। সাপ ফনা তুলেছে, ফোঁস ফোঁস শব্দ করছে। মহিলারা অস্ফুট শব্দ করে নড়েচড়ে বসলেন। জাদুকর মাথার পাগড়ি খুলে সাপ ঢেকে দিল। বিড়বিড় করে মন্ত্র পড়ে ফোঁ দিতেই দেখা গেল পাগড়ির ভিতর কোনো সাপ নেই। সাপের পরম শত্রু লাল চোখা বেজি বসে আছে। এবার সবাই একসঙ্গে বলল, মারহাবা। সম্রাট বললেন, তুমি কি আমার সঙ্গে দিল্লি যাবে?
আমি তোমাকে জায়গির দেব। বিশেষ বিশেষ উৎসবে তুমি তোমার খেলা দেখাবে। সম্রাট কথা বললেন দোভাষীর মাধ্যমে। তিনি হিন্দুস্তানি জানেন না। জাদুকর বলল, না। না কেন? নদী অতিক্রম করা আমার জন্য নিষেধ। নিষেধ কে করেছেন? আমার গুরু। জাদুকর গুরুর উদ্দেশ্যে আকাশের দিকে তাকিয়ে 2 হাত জোর করল। সম্রাট বললেন, জাদু দেখানোর সময় তুমি মন্ত্র পাঠ করেছ। মন্ত্র বলে কি কিছু আছে? আছে। সবচেয়ে কঠিন মন্ত্র কোনটি? শূন্যে ভাষা মন্ত্র। এই মন্ত্র পড়লে শূন্যে ভাসা যায়। তুমি শূন্যে ভাসতে পারো? আমি পারি না, আমার গুরু পারেন। জাদুকর আবারও গুরুর উদ্দেশ্যে 2 হাত জোর করল। তুমি কি পারো? আমি পানির উপর হাঁটতে পারি, তবে নদীর পানি না, দিঘির শান্ত পানি। নদীর পানির উপর দিয়ে হাঁটা আমার গুরুর নিষেধ। তুমি কি পানির উপর দিয়ে হাঁটার জাদু আমাকে দেখাতে পারবে? পারব। চিকিৎসক এবং সম্রাট এই দুজনের কাছে সর্ব অবস্থায় সত্যি কথা বলতে হয়। তুমি সত্যি করে বলো, পানির উপর দিয়ে হাঁটার কি কোনো কৌশল আছে, না শুধুই মন্ত্র? কৌশল আছে। তুমি কি এই কৌশল আমাকে শেখাবে? সম্রাট রাজ্য শাসন করবেন, ভোজবাজি কেন শিখবেন? তুমি তো বেশ গুছিয়ে কথা বলতে পারো। আমি তোমার ভোজবাজি দেখে মুগ্ধ হয়েছি। তুমি আমার কাছে কি চাও বলো। আমি ভগবান ছাড়া কারো কাছে কিছু চাই না। আপনি আমার খেলা দেখে খুশি হয়েছেন, এতেই আমি খুশি। সম্রাটকে খুশি করতে পারা বিরাট সৌভাগ্যের ব্যাপার। আমি সৌভাগ্যবান। সম্রাট তার কন্যা আকিকা বেগমকে হাতের ইশারায় কাছে ডাকলেন। আকিকা ছুটে এলো। ভোজবাজির খেলা কেমন লাগলো মা? খুব ভালো লাগলো বাবা। এই জাদুকর আমাকে খুশি করেছে। আমি তাকে খুশি করতে চাই। কি উপহার পেলে সে খুশি এবং বিস্মিত হবে? বাবা, আপনি তাকে একটা হাতি উপহার দিন। হাতি? হ্যাঁ, হাতি। উপহার হিসাবে সে হাতি পাবে। এটা কখনো কল্পনা করেনি। আপনার উপহার তার কল্পনাকে ছাড়িয়ে যাবে। তোমার সঙ্গে যে হিন্দুস্তানি মেয়েটি আছে, সে কেমন আছে? খুব ভালো আছে, আনন্দে আছে। তার নাম যেন কি? তার নাম অম্বা। সে কি তার আত্মীয় স্বজনের কাছে ফেরত যেতে চায়? না, আত্মীয় স্বজনরা তাকে ফেরত নেবে না। সে বাকি জীবন আমার সঙ্গে থাকবে। বাবা, আপনি কি জানেন আমরা দুজন এক বিছানায় ঘুমাই? জানতাম না, এখন জানলাম। আপনি কি রাগ করেছেন? আমি আমার আদরের আকিকা বেগমের উপর কখনো রাগ করব না। আমি যদি কখনো অন্যায় করি তারপরেও না? তারপরেও না। তুমি কি কোনো অন্যায় করেছ? করেছি, বড় অন্যায় করেছি। অন্যায়টা কি বলবে? না। আচ্ছা যাও, তোমার বড় অন্যায় ক্ষমা করা হলো। সম্রাটের নির্দেশে হিন্দুস্তানি জাদুকরকে একটা হাতি উপহার হিসেবে দেওয়া হলো। হতভম্ব জাদুকর এবং তার মেয়েকে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। বাচ্চা মেয়েটি আতঙ্কে অস্থির হয়ে বাবাকে জড়িয়ে ধরে থাকল। শের খাঁ তার সমর বিশারদদের নিয়ে গোপন বৈঠকে বসেছেন। সমর বিশারদদের 4 জনের মধ্যে আছে তার 2 পুত্র জালাল খাঁ, সাইফ খাঁ এবং 2 সেনাপতি। শের খাঁ বললেন, যুদ্ধ শুরুর আগে শত্রুর সবল এবং দুর্বল দিকগুলি খুঁজে বের করতে হয়। সম্রাট হুমায়ুনের সবল এবং দুর্বল দিক কি? জালাল খাঁ বললেন, সম্রাট হুমায়ুন ভীরু মানুষ, এটাই তার দুর্বল দিক। তার কামান বাহিনী হল তার সবল দিক। পুত্র, তুমি ভুল বললে। হুমায়ুন অসম্ভব সাহসী একজন মানুষ, আমোদপ্রিয় তবে সাহসী। আর তার বিশাল কামান বাহিনী তার সবচেয়ে দুর্বল দিক। কেন? কামানবহর নিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়া যায় না। এত কামান কিভাবে দ্রুত টেনে নেবে? কামানবহরকে স্থির হয়ে এক জায়গায় থাকতে হয়। বিশাল কামানবহর নিয়ে আক্রমণ করা যায় না, শত্রু প্রতিরোধ করা যায়। জালাল খাঁ বললেন, আমি এইভাবে ভাবিনি। আপনার কথা সত্য, তবে সম্রাট হুমায়ুন যে কাপুরুষ, এই কথাটি সত্য। তুমি মনে হয় পানিপথের যুদ্ধের কথা ভুলে গেছ। পানিপথে সম্রাট বাবরের ডান বাহুর দায়িত্বে ছিলেন হুমায়ুন। তিনি অসাধারণ বীরত্ব দেখিয়েছেন। বাহাদুর শাহর হাত থেকে তিনি চিতর কিভাবে ছিনিয়ে নিয়েছেন, তাও সম্ভবত তোমার মনে নেই। সম্রাট হুমায়ুন সাহসী, কিন্তু খেয়ালি মানুষ। তার চরিত্রের খেয়ালি অংশই হল তার সবচেয়ে বড় দুর্বলতা। আমরা তার এই দুর্বলতাকেই ব্যবহার করব। কিভাবে? শের খাঁ শান্ত গলায় বললেন, নানান খেয়ালে তিনি যেন সময় পার করতে পারেন, আমরা সেই চেষ্টা করব। জাদুবিদ্যার একটা প্রাচীন বই সংগ্রহ করেছি। সেই বই তাকে পাঠিয়ে দেওয়া হবে। বইটি প্রাচীন কোনো অপ্রচলিত ভাষায় লেখা।
সম্রাটের সময় যাবে বইটির ভাষা উদ্ধার করতে। আমি ত্রিপুরা রাজ্য থেকে একটা হাতির বাচ্চা জোগাড় করেছি। হাতির বাচ্চার বিশেষত্ব হচ্ছে প্রকৃতির অদ্ভুত খেয়ালে সে 2টা সুর নিয়ে জন্মেছে। সম্রাট 2 সুরের হাতির বাচ্চা নিয়েও সময় কাটাবেন। আমি কিভাবে শক্তি সংগ্রহ করছি তা তার চোখ এড়িয়ে যাবে। সাইফ খাঁ বললেন, সম্রাট তো একা না, তার পরামর্শদাতারা আছেন, আমিররা আছেন, অতি বিচক্ষণ সেনাপতি বৈরাম খাঁ আছেন। এদের সবার চোখ আমরা কিভাবে এড়াব? শের খাঁ অসহিষ্ণু গলায় বললেন, সম্রাট চোখ বুঝলে তার অনুসারীদেরও চোখ বুঝতে হয়, এটাই নিয়ম। সম্রাট এবং তার অনুসারীদের বিভ্রান্ত করার জন্য আমি কিছু কূটকৌশলের ব্যবস্থাও করেছি। কি রকম? আমি অতি দুর্বল একদল যোদ্ধাকে পাঠাবো সম্রাটকে আক্রমণ করার জন্য। তারা পরাজিত হবে। সম্রাটের ধারণা হবে শের খাঁর বাহিনী দুর্বল। শের খাঁর প্রধান সেনাপতি ওসমান বললেন, কৌশলটা ভালো। সম্রাটের কাছে আমি একটা পত্র পাঠাচ্ছি। এই পত্রেও আমার দুর্বলতা প্রকাশ পাবে। জালাল খাঁ বললেন, কি পত্র পাঠাচ্ছেন? আমরা কি শুনতে পারি? হ্যাঁ, পত্র আমি পড়ে শোনাচ্ছি। হিন্দুস্তানের মালিক, মহাপরাক্রমশালী সিংহহৃদয় জ্ঞানতাপস মহান মোগল সম্রাট বাদশাহ নামদার হুমায়ুন। অধীন শের খাঁর বিনম্র সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। নিবেদন এই যে, বাদশার সম্মানে আমি 2টি সামান্য উপহার পাঠালাম। 2 সুর বিশিষ্ট একটি হস্তি শাবক, নাম হরিমতি। এই সঙ্গে জাদুবিদ্যার একটি প্রাচীন অপ্রচলিত ভাষায় রচিত গ্রন্থ। জাদুবিদ্যার প্রতি আপনার আগ্রহের কথা জেনেই এমন ক্ষুদ্র উপহার পাঠানোর সাহস করছি। এখন আপনার প্রতি আমার সামান্য নিবেদন। অধীনের এই নিবেদন আপনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন কিনা তা আপনার বিবেচনা। মাঝে মাঝে বৃহৎবপু হস্তিকেও সামান্য মুশিকের কথা শ্রবণ করা জরুরি হয়ে পড়ে। চুনার দুর্গের পতনের পর আমার 2 বীর পুত্র জালাল খাঁ এবং সাইফ খাঁ মানসিকভাবে বিপর্যস্ত। তারা প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। যে কোনো দিন আমার এই 2 পুত্র আপনার সেনাবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়তে পারে। এর ফলাফল শুভ না হওয়ার কথা। আমার এই 2 পুত্র অসীম সাহসী। প্রতিশোধ গ্রহণের উত্তেজনায় এই সাহস বহুগুণে বর্ধিত হয়েছে। আমার পুত্রদের কাছে মোগল বাহিনীর পরাজয় হলে হিন্দুস্তানের মালিক সম্রাট হুমায়ুনের জন্য তা বিরাট কলঙ্ক। আমি সম্রাটকে এই কলঙ্কের বোঝা নিয়ে দিল্লি প্রস্থানের কথা চিন্তাও করি না। সম্রাটের কলঙ্ক তার দিন সেবক শের খাঁর কলঙ্ক। এখন আমার অনুরোধ এবং উপদেশ, আপনি অতি দ্রুত দিল্লির দিকে যাত্রা করুন। আমি আমার ধৃষ্টতার জন্য ক্ষমা প্রার্থনা করছি। আপনাকে বিনয়ের সঙ্গে জানাচ্ছি, পুত্রদের উপর আমার তেমন নিয়ন্ত্রণ নেই। আপনি নিজে একজন মহাবীর। আপনি ভালোই জানেন বীরেরা নিয়ন্ত্রণ পছন্দ করে না। বিনীত সম্রাটের পদধূলি সম, শের খাঁ। শের খাঁ পত্রপাঠ শেষ করে 2 পুত্রের দিকে তাকিয়ে বললেন, তোমাদের কিছু বলার আছে? জালাল খাঁ বললেন, আমরা 2 ভাইয়ের যে কোনো একজন মোগলদের সঙ্গে নকল যুদ্ধ করতে যাব এবং ইচ্ছাকৃতভাবে পরাজিত হব। হ্যাঁ, স্বেচ্ছা পরাজয়ের ফলাফল হল মোগলদের হাতে বন্দী হওয়া। সে সম্ভাবনা অবশ্যই আছে। মোগলদের হাতে বন্দী হওয়া মানে হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে মৃত্যুবরণ। এই কথাও ঠিক। বড় মঙ্গলের স্বার্থে ক্ষুদ্র অমঙ্গল গ্রহণ করতে হয়। সাইফ খাঁ বললেন, নকল যুদ্ধ করতে কে যাবে? শের খাঁ বললেন, তুমি যাবে। মূল যুদ্ধে জালাল খাঁকে আমার প্রয়োজন। সে তোমার চেয়ে অনেক গুণ বিচক্ষণ যোদ্ধা। সাইফ খাঁ বললেন, কবে যুদ্ধে যাব? সম্রাট যেদিন এই পত্র পাবেন তার 7 দিন পর। প্রধান সেনাপতি ওসমান বললেন, আপনার 2 পুত্রের কাউকেই পাঠানোর প্রয়োজন নেই। আপনার সেনাপতিদের একজন যাবে। শের খাঁ বললেন, তাতে আমার উদ্দেশ্য সিদ্ধ হবে না। তবে সাইদ খাঁর ভয়ের কোনো কারণ নেই। সে যদি ধরাও পড়ে, তার পরিচয় পাওয়ার পর হুমায়ুন তাকে আমার কাছে সসম্মানে ফেরত পাঠাবেন। সম্রাট হুমায়ুনের চরিত্রের সবচেয়ে দুর্বল দিক হচ্ছে তার করুণা এবং ক্ষমা। আমরা তার এই দুর্বলতা ব্যবহার করব। শের খাঁর উপহার পেয়ে সম্রাট হুমায়ুন উত্তেজিত। জাদুর প্রাচীন বইটিকে স্বর্ণখনি বলে মনে হচ্ছে। তিনি ভাষা পড়তে পারছেন না, তবে বইয়ে অনেক ছবি। ছবিগুলি বইটির বিশেষত্ব বলে দিচ্ছে। একটা ছবিতে দেখা যাচ্ছে একটা মানুষের মুন্ডু ধর থেকে আলাদা করা। তার পরের ছবিতে মুন্ডু শরীরের সঙ্গে লাগানো। একটা ছবিতে মানুষের শরীরের সঙ্গে বিড়ালের মাথা লাগানো।
সম্রাট হিন্দুস্থানের বিভিন্ন ভাষার পণ্ডিতদের জড়ো করার নির্দেশ জারি করেছেন। তাদের কেউ না কেউ গ্রন্থের পাঠোদ্ধার করতে পারবে। 2 সুরের হস্তি শাবক দেখেও তিনি উত্তেজিত। প্রকৃতির বিশেষ খেয়ালে এরকম একটি হস্তি শাবকের জন্ম হয়েছে, নাকি এটি বিশেষ কোনো প্রজাতির, বিষয়টি নিয়ে ব্যাপক অনুসন্ধান হওয়া প্রয়োজন। হরিমতি এখন আছে আকিকা বেগমের তত্ত্বাবধানে। আকিকা বেগম এবং তার বান্ধবী অম্বা হরিমতিকে পেয়ে আনন্দে আত্মহারা। আকিকা বেগম হস্তি শাবকের হিন্দু নাম বদলে মুসলমান নাম রাখতে চাচ্ছে। অনেকগুলি নাম সে তার কোরআন পাঠ শিক্ষক ওস্তাদের সাহায্যে আলাদা করেছে, কোনোটি পছন্দ হচ্ছে না। যেমন নাম শাহানা অর্থ রানী, লাবিবা অর্থ জ্ঞানী, আনিসা অর্থ কুমারী, সায়ারা অর্থ রাজকুমারী। সায়ারা নাম তার কিছুটা পছন্দ হচ্ছে, কিন্তু সে চাচ্ছে তার নামের প্রথম অক্ষরের সঙ্গে মিলিয়ে নাম রাখতে। আনিসা নাম সেই অর্থে ঠিক আছে, আ দিয়ে শুরু, কিন্তু নামের অর্থ কুমারী পছন্দ হচ্ছে না। হরিমতি নিশ্চয়ই সারা জীবন কুমারী থাকবে না। হরিমতিকে নিয়ে সম্রাটের অন্য পরিকল্পনা আছে। তিনি অদ্ভুত হস্তি শাবক পারস্য সম্রাট শাহ তামাশকে উপহার হিসেবে দিতে চান। পারস্য সম্রাটের জীবজন্তুর প্রতি প্রবল আগ্রহ। তার চিড়িয়াখানা সারা পৃথিবী থেকে খুঁজে আনা জীবজন্তুতে পরিপূর্ণ। শাহ এই অদ্ভুত উপহার পেয়ে অবশ্যই আনন্দে আত্মহারা হবেন। পারস্যের সঙ্গে তখন সুসম্পর্ক হবে, এর ফলাফল হবে শুভ। শুক্রবার জুমার নামাজ শেষ করে সম্রাট বিশ্রামে গেছেন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি দুপুরের খাবার খাবেন। ঘুমে সম্রাটের চোখ লেগে আসছে, তখনই তাকে ডেকে তোলা হলো। তাকে দুঃসংবাদ দেয়া হলো। শের খাঁর পুত্র সাইফ খাঁ প্রায় 1000 অশ্বারোহী নিয়ে মোঘল শিবির আক্রমণ করেছে। যুদ্ধের জন্য মোঘলদের প্রস্তুতি ছিল না বলে অল্প কিছু মোঘল সৈন্য নিহত হয়েছে। সাইফ খাঁ সম্পূর্ণ পরাস্ত হয়েছে, তাকে বন্দী করা হয়েছে। সাইফ খাঁর সঙ্গে সৈন্যদের প্রায় সবাই নিহত হয়েছে। সাইফ খাঁকে সম্রাটের সামনে আনা হল। সম্রাট দেখলেন নিতান্তই অল্প বয়সী অতি সুপুরুষ এক যুবক। সম্রাট বললেন, অতি অল্প কিছু সৈন্য নিয়ে তুমি বিশাল মুঘল বাহিনীকে আক্রমণ করেছ। এটা কি তোমার নির্বুদ্ধিতা নাকি কোনো কৌশল? সাইফ খাঁ মাটির দিকে তাকিয়ে বললেন, আমি বিশাল বাহিনী নিয়েই এসেছিলাম। বেশিরভাগই ছিল ভাড়াটে সৈন্য। যুদ্ধ শুরু হওয়া মাত্র তারা পালিয়ে গেছে। বন্দী শত্রুকে হাতির পায়ের নিচে পিষ্ট করে মারার রেওয়াজ মোঘলদের আছে। এই তথ্য তুমি জানো? জানি। তুমি কি আমার কাছে প্রাণ ভিক্ষা চাও? সাইফ খাঁ বললেন, আপনার করুণা এবং দয়ার কথা আমি জানি। আপনি যে আমার প্রাণ ভিক্ষা দেবেন সে বিষয়ে আমি নিশ্চিত। আমি এখন দুপুরের খাবার খাবো, তুমি আমার সঙ্গে খেতে বসো। খাওয়ার পর তোমার বিষয়ে সিদ্ধান্ত নেব। আচ্ছা, তুমি যেন শান্তিমতো খেতে পারো আমি সেই ব্যবস্থা করছি। তোমাকে ক্ষমা করা হলো। তুমি শের খাঁর কাছে ফিরে যাবে এবং তাকে বলবে তার পাঠানো উপহার আমার পছন্দ হয়েছে। আমি বাবাকে এই সংবাদ দেব। সম্রাট বললেন, আমি তোমার পিতার সঙ্গে শান্তি চুক্তি করে দিল্লি ফিরে যাব। এই খবরও বাবাকে জানাবো, তিনি খুশি হবেন। সম্রাট হুমায়ুন সাইফ খাঁকে ডান পাশে বসালেন। অতি সম্মানিত জনকেই এমন সম্মান দেখানো হয়। জায়গাটার নাম চৌসা। গঙ্গা এবং কীর্তিনাশা নদীর সঙ্গম স্থলে ছোট একটা গ্রাম। চৌসার দক্ষিণে হুমায়ুনের বিশাল বাহিনী আস্তানা গেড়েছে। নদীর একদিকে মোঘল বাহিনী, অন্যদিকে শের খাঁর আফগান বাহিনী। মাঝখানে খরস্রোতা কীর্তিনাশা নদী। আফগান বাহিনী নদী পার হয়ে মোগল বাহিনীকে আক্রমণ করবে সেই সম্ভাবনা শূন্য। নদীতে নড়বড়ে কাঠের পুল আছে। সেই পুলে বিশাল বাহিনী পার হতে পারবে না। পুলের উপর কামান গাড়ি তোলার প্রশ্নই আসে না। হুমায়ুনের গুপ্তচর খবর এনেছে শের খাঁ পর্যুদস্ত অবস্থায় আছেন। ঝাড়খণ্ডের চেরুহ দলপতি শের খাঁকে আক্রমণ করবে এই নিয়েই শের খাঁ ব্যস্ত। কিছুদিন পর পর নিশাকালে শের খাঁর প্রধান সেনাপতি খাওয়াস খাঁ চেরুহ দলপতির বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। তার দেখা না পেয়ে ফিরে আসেন। শের খাঁ যে সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন তাতে বিশাল মোঘল বাহিনীর উপর আক্রমণ চালানোর প্রশ্নই ওঠে না। শের খাঁ চাইবেন যে কোনো মূল্যে মোঘলদের সঙ্গে সন্ধি। মোঘল সম্রাট নিশ্চিন্ত মনে সময় কাটাচ্ছেন। জাদুবিদ্যার বইটির পাঠোদ্ধারের ব্যবস্থা হয়েছে। বইটি প্রাচীন সংস্কৃত ভাষায় লেখা।
সেই ভাষার একজন পণ্ডিত বইটি ফার্সি ভাষায় অনুবাদ শুরু করে দিয়েছেন। পণ্ডিত হিন্দু ব্রাহ্মণ, নাম আচার্য হরিশঙ্কর বিদ্যা বাচস্পতি। তিনি প্রতি পৃষ্ঠা অনুবাদ করার জন্য পাচ্ছেন 1টি করে রৌপ্য মুদ্রা। সম্রাট নতুন এক খেয়ালেও কিছু সময় দিচ্ছেন। তিনি হিন্দুস্তানি রান্নার একটি কোষ গ্রন্থ তৈরি করতে চাচ্ছেন। বিশাল হিন্দুস্তানের নানান অঞ্চলে কত ধরনের রান্নাই না হয়, সব একত্রিত থাকলে গবেষকদের জন্য সুবিধা। হিন্দু বিধবারা যারা নানান কারণে সতীদাহের হাত থেকে বেঁচে গেছেন, মাছ মাংস খেতে পারে না, তাদের জন্য বিচিত্র সব নিরামিষ রান্না হয়। বিচিত্র নিরামিষের একটি খেয়ে সম্রাট আনন্দ পেয়েছেন। কাঁঠাল নামের একটি কাঁচা ফল থেকে এই নিরামিষ তৈরি হয়, খেতে মাংসের মতো লাগে। সম্রাট শুরুতে ধরতেই পারেননি তিনি নিরামিষ খাচ্ছেন, মাংস না। হিন্দুস্তানি রান্নার আকর গ্রন্থ তৈরির বাসনার মূলে আছে কাঁঠালের নিরামিষ। সম্রাট ঠিক করেছেন জাদুবিদ্যার বইটির অনুবাদ শেষ না হওয়া পর্যন্ত তিনি চৌসাতে থাকবেন। শেরখার সঙ্গে সন্ধি করে দিল্লি ফিরে যাবেন। পেছনে শত্রু রাখা কোনো কাজের কথা না। সন্ধির শর্ত নিয়ে আলোচনার জন্য সম্রাটের দূত শায়েক খলিলকে শেরখার কাছে পাঠানো হল। শর্তগুলো নিম্নরূপ। প্রথম শর্ত, শেরখা তার অবস্থান থেকে পেছনে সরে যাবেন, যাতে ইচ্ছা করলেই মোগল বাহিনী কীর্তিনাশা নদী পার হতে পারে। দ্বিতীয় শর্ত, শেরখা তার পুরনো জায়গির বাংলা ও বিহার ফিরে পাবেন ঠিকই, তবে তাকে নিয়মিত কর পরিশোধ করতে হবে। তিনি খুতবা পড়বেন সম্রাট হুমায়ুনের নামে। টাকশালের মুদ্রাও মুঘল সম্রাটের নামে তৈরি হবে। তৃতীয় শর্ত, শেরখার এক পুত্রকে, সম্রাটের পছন্দ সাইফ খাঁ, থাকতে হবে দিল্লি দরবারে সম্রাটের নজরদারিতে। চতুর্থ শর্ত, শেরখা স্বয়ং হুমায়ুনের সামনে উপস্থিত হয়ে তার কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। তিনি আফগান এবং মুঘল সুসম্পর্কের জন্য ভূমিকা রাখবেন। শেরখা প্রতিটি শর্ত মেনে নিলেন। নিজের অবস্থান থেকে 20 মাইল পেছনে সরে গেলেন। হুমায়ুনের কীর্তিনাশা নদী অতিক্রমে কোনো বাধা রইল না। সম্রাট তার বিশাল বাহিনী নিয়ে নদী অতিক্রম করলেন না, তবে তিনি সপ্তাহে একদিন নদীর তীরে স্বয়ং উপস্থিত হতে লাগলেন। ওই বিশেষ দিনে 2 সুরের হস্তি শাবককে গোসল করানো হয়। গোসলের সময় সে তার 2 সুর দিয়ে একসঙ্গে আকাশে পানি ছুঁড়ে মারে। সেই পানি বৃষ্টির মতো তার গায়ে নেমে আসে। অদ্ভুত দৃশ্য। মঙ্গলবার দ্বিপ্রহর। সম্রাট কীর্তিনাশা নদীর তীরে হস্তি শাবকের স্নান দৃশ্য দেখছেন। সম্রাটের সঙ্গে আছেন বৈরাম খাঁ। বৈরাম খাঁকে চিন্তিত এবং বিষণ্ণ দেখাচ্ছে। হস্তি শাবকের জলকেলি দেখে তিনি তেমন আনন্দ পাচ্ছেন না। সম্রাট বললেন, বৈরাম খাঁ, আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন? বৈরাম খাঁ বললেন, আমি চিন্তিত বলেই মনে হয় চিন্তিত দেখাচ্ছে। চিন্তিত হওয়ার মতো কোনো ঘটনা কি ঘটেছে? আমি শেরখাকে নিয়ে চিন্তিত। সে সাপের মতো ধূর্ত। সম্রাট হাসতে হাসতে বললেন, সাপ ধূর্ত না, ভীতু প্রাণী। শেরখা যদি সাপও হয়, সেই সাপ এখন গর্তে ঢুকেছে। সাপ যখন গর্তে ঢোকে, সোজা হয়ে ঢোকে। বৈরাম খাঁ বললেন, সাপ যখন গর্ত থেকে বের হয়, তখন কিন্তু আবার এঁকে বেঁকেই চলে। এই সাপ সহজে গর্ত থেকে বের হবে না। বৈরাম খাঁ ক্লান্ত গলায় বললেন, শেরখা ছাড়াও চিন্তিত হওয়ার মতো ঘটনা ঘটেছে। আপনার ভাই কামরান মির্জা নিজের নামে খুতবা পাঠ শুরু করেছেন। নিজের নামে স্বর্ণমুদ্রা বের করেছেন। সম্রাট বললেন, এটি কামরানের শিশুসুলভ কার্য। শিশুদের সব কাজ গুরুত্বের সঙ্গে দেখতে নেই। যথাসময়ে সে ক্ষমা প্রার্থনা করবে এবং আপনি তাকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ, আপনার আরেক ভ্রাতা হিন্দাল মির্জাকে রসদের জন্য পাঠানো হয়েছিল। তিনি 20,000 অশ্বারোহী সৈন্য নিয়ে রসদ সংগ্রহ বের হয়ে আর ফিরে আসেননি। খবর পাওয়া গেছে তিনি দিল্লির দিকে অগ্রসর হচ্ছেন। মনে হচ্ছে তারও দিল্লির সিংহাসনে বসার বাসনা। সম্রাট একটি শের আবৃত্তি করলেন, ফার্সি শের, যার ভাবার্থ, বৃদ্ধকে সম্মান করো, এই সম্মান তার অভিজ্ঞতার কারণে। যুবককে সমীহ করো, এই সমীহ তার তারুণ্যের কারণে। শিশুকে ভালোবাসো, এই ভালোবাসা তার শিশুসুলভ কর্মকাণ্ডের জন্যে। বৈরাম খাঁ বিরস গলায় বললেন, প্রতিটি শের কবির ব্যক্তিগত ধ্যান ধারণার ফসল। ব্যক্তিগত কোনো কিছুই সার্বজনীন হতে পারে না। যাই হোক, আমি হস্তি শাবকের স্নান দেখার জন্য আসিনি। আমি শেরখার কাছ থেকে একটি পত্র পেয়েছি। পত্রটি আপনাকে পড়ে শোনানোর জন্য এসেছি। সম্রাটের অনুমতি পেলে পত্রটি পড়তে চাই। পড়ুন। বৈরাম খাঁ পত্রটি পড়লেন।
সিংহের চেয়ে সাহসী দিল্লির সূর্য সম্রাট হুমায়ুনের প্রিয়ভাজন বৈরাম খাঁ। আমার অভিনন্দন এবং সালাম। আপনি ইতিমধ্যে নিশ্চয়ই অবগত হয়েছেন যে সন্ধির সকল শর্ত মেনে আমি আমার বাহিনী নিয়ে দূরে সরে গেছি। আমার পুত্র সাইফ খাঁকে নির্দেশ দিয়েছি সে যেন সম্রাটের সঙ্গে দিল্লি যাত্রা করে। আমি যে কোনো এক শুভ দিনে সম্রাটের সামনে উপস্থিত হব। তার পদচুম্বনের দুর্লভ সুযোগের আশায় কাল যাপন করছি। এখন আপনাকে পত্রদানের কারণ ব্যাখ্যা করি। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ঝাড়খণ্ডের দলপতিদের চোরাগোপ্তা হামলায় আমি বিপর্যস্ত। সম্রাট হুমায়ুনের দিন সেবক হিসেবে এবং দিল্লি সিংহাসনের প্রতি অতি অনুগত ভৃত্য হিসেবে আমি কি আপনার কাছ থেকে কিছু পরামর্শ পেতে পারি? ঝাড়খণ্ডের দলপতিদের কিভাবে সমুচিত জবাব দেওয়া যায় এই বিষয়ে পরামর্শ। সম্রাটের অনুমতি সাপেক্ষে আপনি যদি রাজি থাকেন তাহলে আপনাকে সসম্মানে আমার তাঁবুতে আনার ব্যবস্থা আমি করব। পত্রের উত্তরে অপেক্ষায় থাকলাম। ইতি আপনার গুণমুগ্ধ মুঘল সম্রাট হুমায়ুনের দিন সেবক শের খাঁ। সম্রাট বললেন, পত্রের কি জবাব দেবেন বলে ঠিক করেছেন? বৈরাম খাঁ বললেন, আপনি যে জবাব দিতে বলবেন আমি সেই জবাবই দেব। আমি মনে করি শুভেচ্ছার নিদর্শন হিসাবে আপনি শের খাঁর সঙ্গে দেখা করতে পারেন। আপনার যদি এরকম নির্দেশ হয় আমি যাব। এখন আপনার অনুমতি নিয়ে আমি তাঁবুতে ফিরে যেতে চাই। বাংলা মুলুকের প্রচণ্ড তাপে আমি বিপর্যস্ত বোধ করছি। সম্রাট বললেন, আপনি নিজের তাঁবুতে ফিরে যান, বিশ্রাম করুন। বৈরাম খাঁ তাঁবুতে ফিরেই শের খাঁর পত্রের জবাব দিলেন। সেখানে লিখলেন, পাঠানদের প্রতিনিধি শের খাঁ, আপনার পত্র পাঠ করেছি। আমার পক্ষে কোনো ক্রমেই সম্রাট হুমায়ুনকে একা ফেলে আপনার কাছে যাওয়া সম্ভব না। ক্ষমা প্রার্থনাপূর্বক বৈরাম খাঁ। দিন বৃহস্পতিবার, সময় সুবে সাদেক। শের খাঁ তার দুই পুত্র এবং প্রধান সেনাপতি খাওয়াজ খাঁকে নিয়ে গোপন বৈঠকে বসেছেন। শের খাঁ বললেন, আজ মধ্যরাতে আমরা মোঘল বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ব। কারো কিছু বলার আছে? কেউ জবাব দিল না। খাওয়াজ খাঁ বললেন, আজকের রাতটা কি বিশেষ কারণে ঠিক করা হয়েছে? শের খাঁ বললেন, হ্যাঁ, আমরা মুসলমানরা দিন গণনা করি চন্দ্র দেখে। সেই হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবারের শুরু। মুসলমানেরা শুক্রবারে যুদ্ধযাত্রা করে না। মোঘল বাহিনী নিশ্চিন্ত মনে ঘুমাবে, আমরা মুসলমান হয়েও ঝাঁপিয়ে পড়ব। খাওয়াজ খাঁ বললেন, দিন নির্ধারণ ঠিক আছে। শের খাঁ বললেন, মোঘল বাহিনী সম্পূর্ণভাবে পরাস্ত হবে এই বিষয়ে আমি 100% নিঃসন্দেহ। আমি ঝাড়খণ্ডের দলপতির নামে একটা মিথ্যা গল্প তৈরি করেছি। বারবার তার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছি। মুঘলরা তা বিশ্বাস করেছে। আমাদের দুইটা লাভ হয়েছে। এক, মুঘলদের বিশ্বাস অর্জন। দুই, দ্রুত যুদ্ধযাত্রা করার অনুশীলন। শের খাঁর পুত্র সাইফ খাঁ বললেন, বারবার ঝাড়খণ্ডের দলপতির বিরুদ্ধে যুদ্ধযাত্রা যে একটি অনুশীলনের অংশ তা আমি আগে বুঝতে পারিনি। শের খাঁ বললেন, এখন আমি কিছু কঠিন নির্দেশ দেব। এইসব নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। প্রথম নির্দেশ, সম্রাট হুমায়ুনকে কোনো অবস্থাতে হত্যা বা গ্রেফতার করা যাবে না। তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। শের খাঁর পুত্র জালাল খাঁ বললেন, আপনার এই নির্দেশের পেছনে কারণ কি? শের খাঁ বললেন, একটিই কারণ। মানুষ হিসেবে আমি সম্রাটকে অত্যন্ত পছন্দ করি। আমি আমার দিক থেকে তার কোনো অমঙ্গল হতে দেব না। দ্বিতীয় নির্দেশ, সম্রাটের পরিবারের সমস্ত নারী ও শিশু এবং তার হেরেমের নারীদের কোনো রকম অসম্মান বা ক্ষতি করা যাবে না। তৃতীয় নির্দেশ, যে কোনো মূল্যে বৈরাম খাঁকে হত্যা করতে হবে। বৈরাম খাঁ সিংহের মতো সাহসী, আবার শৃগালের চেয়েও ধূর্ত। বৈরাম খাঁবিহীন হুমায়ুন কোনো শক্তিই না। শের খাঁ বললেন, এখন খাওয়াজ খাঁর দায়িত্ব হল বিশাল সেনাবাহিনী নিয়ে ঝাড়খণ্ডের চেরুহ দলপতির বিরুদ্ধে মিথ্যা যুদ্ধযাত্রা করা। সম্রাট হুমায়ুন যেন খবর পান আপনি দলপতিকে শায়েস্তা করতে যাচ্ছেন, আমি সেই ব্যবস্থা করব। আপনি সন্ধ্যা নামার পর ফিরে আসবেন। খাওয়াজ খাঁ বললেন, আমি কি এখনই যাত্রা করব? শের খাঁ বললেন, এই মুহূর্তে। ভোরবেলা নাশতা খেতে খেতে হুমায়ুন শুনলেন শের খাঁর বিশাল বাহিনী খাওয়াজ খাঁর নেতৃত্বে চেরুহ দলপতির বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছে। হুমায়ুন দুঃখিত গলায় বললেন, শের খাঁ বেচারা ভালো ঝামেলায় আছে। সারাটা দিন সম্রাটের আনন্দে কাটল। তিনি তার কন্যা আকিকা বেগমের সঙ্গে পাশা খেললেন। আকিকা বেগম পাশা খেলায় পিতাকে হারিয়ে দিলেন।
সম্রাট কন্যার কাছে হেরে প্রভূত আনন্দ পেলেন। তিনি একটি শের আবৃত্তি করলেন। এই শেরটির ভাবার্থ, সেই ব্যক্তি সৌভাগ্যবান যে বুদ্ধিতে নিজ পুত্রকন্যার হাতে পরাস্ত হয়। আকিকা বেগম বলল, বাবা, আমি তোমাকে বুদ্ধিতে হারাইনি, পাশার দানে হারিয়েছি। হুমায়ুন হাসতে হাসতে বললেন, একই ব্যাপার। অম্বা মেয়েটির সঙ্গেও কিছু কথা বললেন। হুমায়ুন বললেন, আমার এখানে তুমি কি সুখে আছো? অম্বা বলল, মহা সুখে আছি। আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আরও চিন্তা করো। সম্রাট দুপুরে আচার্য হরিশঙ্করের সঙ্গে বসলেন, তার অনুবাদ শুনলেন। সর্বমোট 10 পৃষ্ঠা অনুবাদ হয়েছে। সম্রাট আচার্যকে 10টি রৌপ্য মুদ্রা দিলেন। মাগরেবের নামাজের পর কোনো রকম খবর না দিয়ে সম্রাট উপস্থিত হলেন জেনানা তাঁবুতে। মহিলারা অভিভূত। অনেকদিন তারা সম্রাটের দর্শন পায় না। হুমায়ুন বললেন, দিল্লি ফিরে গেলে কেমন হয়? সবাই একসঙ্গে বলল, খুব ভালো হয়। আমরা 1 সপ্তাহের মধ্যে দিল্লির দিকে রওনা হব। মহিলাদের আনন্দের সীমা রইল না। তাদের আগ্রহে সম্রাট রাতের খাবার জেনানা তাঁবুতে গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন। রাতের খাওয়ার শেষে গান বাজনার আয়োজন করা হলো। আনন্দেরও এক ধরনের ক্লান্তি আছে। সম্রাট সেই ক্লান্তি নিয়ে রাতে ঘুমোতে গেলেন। শেরখার বাহিনী কীর্তিনাশা নদীর উপরের কাঠের পুল দিয়ে পার হল। শেরখা বিস্মিত হলেন। এমন গুরুত্বপূর্ণ একটি পুল, সেখানে কোনো পাহারা নেই। শেরখার হস্তি বাহিনী কীর্তিনাশা সাঁতরে পার হল। মোঘল বাহিনীর পেছনে শেরখার সৈন্যদল। মোঘলরা আছে কীর্তিনাশা এবং গঙ্গার সঙ্গমস্থলে। পাঠানদের আক্রমণ শুরু হলে মোঘলদের যেতে হবে নদীর দিকে। শেরখার নির্দেশে কীর্তিনাশার কাঠের পুল ভেঙে দেয়া হল। শেরখার বাহিনী ঘুমন্ত মোঘল সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ল। মোঘল অশ্বারোহীরা তাদের অশ্বের পিঠে জিন পরানোর সময়ও পেল না। সম্রাটের ঘুম ভাঙল পালাও পালাও চিৎকারে। সম্রাট বিস্মিত হয়ে বললেন, কি হয়েছে? জওহর আফতাবজি ভীত গলায় বলল, আমরা শেরখা কর্তৃক আক্রান্ত হয়েছি এবং পরাজিত হয়েছি। মুঘল সৈন্যদের প্রায় সকলেই হত। সম্রাট বললেন, আমি কি দুঃস্বপ্ন দেখছি? জওহর আফতাবজি বলল, না সম্রাট, আপনাকে এক্ষুনি পালাতে হবে। আহত মুঘল সেনাদের আর্তচিৎকার শোনা যাচ্ছে। মহিলা এবং শিশুদের কান্না শোনা যাচ্ছে। হুমায়ুন ভেবে পেলেন না তার তাঁবু কেন আক্রান্ত হয়নি। শেরখার উচিত ছিল সবার আগে সম্রাটকে হত্যা করা। এখানে কি শেরখার কোনো হিসাব আছে? সম্রাট ঘোড়ায় চড়ে কীর্তিনাশা নদীর পাড়ে গেলেন। পুল ভাঙা। শত শত মুঘল সৈন্য পুলে উঠে সেখান থেকে ঝাঁপ দিয়ে পানিতে পড়ছে। নদীর স্রোতে ভেসে চলে যাচ্ছে। হাতিগুলিরও মনে হয় মস্তিষ্ক বিকৃতি হয়েছে। তারা কিছুতেই পানিতে নামবে না। অথচ এরা শিক্ষিত হাতি, যুদ্ধক্ষেত্রে সব পরিস্থিতির জন্য তৈরি। হুমায়ুন পেছন দিকে তাকালেন। তার তাঁবুতে আগুন জ্বলছে। আগুন ছুটে যাচ্ছে জেনানা তাঁবুর দিকে। আগুনের লেলিহান শিখায় আকাশ লাল। সম্রাট হুমায়ুনের ইমাম সাহেব উচ্চস্বরে আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহাবিপদের সময় আজান দিতে হয়। আজ মোঘলদের মহাবিপদ। সম্রাট ঘোড়া নিয়ে নদীতে ঝাঁপ দিলেন। মুহূর্তের মধ্যে ঘোড়া পানিতে তলিয়ে গেল। সম্রাট নিজেও তলিয়ে যাচ্ছিলেন। হঠাৎ শুনলেন কে যেন বলছে, আমি আপনার দিকে একটা বাতাস ভর্তি মশক ছুঁড়ে দিচ্ছি। আপনি মশক ধরে নদী পার হওয়ার চেষ্টা করুন। তুমি কি আমাকে চেনো? আপনি মোঘল সম্রাট হুমায়ুন। তোমার নাম কি? আমি নাজিম, ভিস্তিওয়ালা নাজিম। আপনি মশক শক্ত করে ধরে ভাসতে থাকুন। নদীর প্রবল স্রোতে হুমায়ুন ভেসে যেতে শুরু করেছেন। তিনি দূর থেকে বললেন, আমি যদি বেঁচে যাই, যদি দিল্লির সিংহাসনে বসতে পারি, তাহলে তোমার সৎকর্মের প্রতিদান আমি দেব। একদিনের জন্য হলেও তুমি দিল্লির সিংহাসনে বসবে। ভোর হয়েছে। হুমায়ুন পত্নী বেগা বেগম শেরখার হাতে বন্দী হয়েছেন। ভয় এবং আতঙ্কে তিনি অস্থির। পরাজিত সম্রাটের স্ত্রীর জন্য কি অপমান অপেক্ষা করছে তা তিনি জানেন। রাজপুত রমণীরা এমন অবস্থায় আগুনে ঝাঁপিয়ে পড়ে জওহর ব্রত পালন করেন। মুসলমানদের জন্য আত্মহত্যা নিষিদ্ধ বলে এমন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাওয়া যাচ্ছে না। বেগা বেগমকে শেরখার সামনে উপস্থিত করা হলো। শেরখা বললেন, আপনি কাঁদছেন কেন? বেগা বেগম বললেন, অসম্মানের ভয়ে কাঁদছি। মা শুনুন, আপনি যা ইচ্ছা করবেন তাই করা হবে। আমি আপনাকে মা ডেকেছি। পুত্রের হাতে মার কোনো অসম্মান হবে না, এটা আপনি জানেন। আপনি কি চান বলুন? আমি দিল্লি যেতে চাই।
আপনাকে এবং আপনার সঙ্গে যেসব মহিলা এবং শিশু আছে তাদের সবাইকে আমি এক্ষুনি দিল্লি পাঠাবার ব্যবস্থা করছি। সম্রাট হুমায়ুনের নয়নমণি আকিকা বেগম এবং তার এক বান্ধবী অম্বাকে পাওয়া যাচ্ছে না। আমি তাদের সন্ধানে লোক পাঠাচ্ছি। মা, আপনার আর কিছু কি লাগবে? বেগা বেগম বললেন, অজুর পানি লাগবে, জায়নামাজ লাগবে, আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। নফল নামাজ শেষে প্রার্থনায় বসে হুমায়ুন পত্নী বেগা বেগম বললেন, হে পরম করুণাময়, তোমার বান্দা শেরখা যে সম্মান আমাকে দিয়েছে, সেই সম্মান তুমি তাকে বহুগুণে বর্ধিত করে ফেরত দিও। হুমায়ুন পত্নী হয়েও আমি তোমার কাছে প্রার্থনা করছি, শেরখা যেন তার জীবনে কখনোই কোনো যুদ্ধে পরাজিত না হয়। শুক্রবার জুম্মার নামাজের সময় হয়েছে। শেরখার হাতে বন্দী সম্রাট হুমায়ুনের ইমামকেই নামাজ পড়াতে বলা হলো। ইমাম খুতবায় হুমায়ুনের নাম নিলেন। শেরখা বললেন, খুতবা পাঠে সামান্য ভুল হয়েছে। ভুল কি হয়েছে ইমাম সাহেব জানেন। তাকে নতুন করে খুতবা পাঠ করতে বলা হচ্ছে। দ্বিতীয় দফায় খুতবায় শেরখার নাম পাঠ করা হলো। নামাজের শেষে শেরখা নিজেকে ভারতের সম্রাট ঘোষণা করে শাহ উপাধি গ্রহণ করলেন। শের খাঁ হলেন শের শাহ। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, ভালো রাখুন। কল্যাণ হোক সকলের।